বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন লেখক সৌমেন সিংহ রায়ের কাহিনী শিমুলতলার বাগানবাড়ি। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শিমুলতলার বাগানবাড়ি। রাতের বেলা নিজের ঘরে বসে ল্যাপটপ অন করে অফিসের একটা কাজ করছিল বিমল। বিরক্তি আর রাগে ওর মুখটা লাল হয়েছিল। শালা, এই অফিসটা না ছাড়লে না আর হচ্ছে না। এভাবে কাজ হয় নাকি? নিজের কাজ শেষ করার পরেও ওই ওই ঢ্যামনা বসটা অতিরিক্ত কাজ করতে বলে। সারাটা দিন তো ওইভাবেই খাটিয়ে নেয়। এদিকে বাড়ি এসে কোনো ছাড় নেই। স্যালারি তো মাত্র ওই 10,000 টাকা। তারপর আবার বিমলের কথার মাঝেই ওর পাশে থাকা ফোনটা একবার রিং হয়ে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে বিমল দেখল ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে রাজীবের নাম। বিমল ফোনটা ধরল না, বিরক্তির সুরে বলল, এই এক ছেলে বাবার টাকাতে ফুর্তি করবে আর রাতের বেলা গলা অবধি খেয়ে আমাকে ফোন করবে। শালা ভাঁট বকবে সারাক্ষণ। কেন ভাই, তোর দায়িত্বকে আমি নিয়ে রেখেছি? হ্যাঁ, যত সব। বিমলের কথা শেষ হওয়ার আগেই ফোনটা আবার বেজে উঠল। বিমল এবার ফোনটা ধরে রাগের মাথায় বলল, কি রে ভাই, এখন আবার তোর কি হয়েছে? এমনিতেই অফিসের কাজ নিয়ে ঘেটে আছি, আজ আর কোনো রকম কথা বলতে পারবো না। ফোনটা রাখছি আমি। তড়িঘড়ি করে রাগের মাথায় কথাগুলো বলে নিয়ে বিমল ফোনটা কেটে দিল। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটল যে ফোনের ওপাশের মানুষটা কোনো কিছু বলার সুযোগই পেল না। কিন্তু না, এতেই শেষ নয়। বিমলের ফোনটা আবার বেজে উঠল। এবার বিমল কিছু বলার আগেই ওপাশ থেকে গলার আওয়াজ ভেসে এলো, এই কিরে, তুই আজকে এত রেগে আছিস যে? আরে চিল ভাই, চিল। তোকে বহুদিন আগে বলেছি এইসব কাজ করিস না, অন্য কিছু একটা দেখে নে। আরে এখনকার দিনের এই মন্দার বাজারে কর্পোরেট জবগুলোর কি অবস্থা সেটা তুই জানিস? এখানে বসেরা কিভাবে এমপ্লয়িদের রক্ত চুষে খায় সেগুলো তুই জানিস না? আর দেখছিস না বেকারত্ব যা অবস্থা আমাদের দেশে। এদিকে কাজের ক্ষেত্রে বসেদের সুবিধা বেশি, কারণ অপশন হিসেবে অনেকেই রয়েছে। তাই তোদের মতো মানুষকে নিংড়ে শেষ করে দিতে ওরা দুবার ভাববে না। তোর সব কথাই মানলাম, কিন্তু উপায়টা কি আছে বলতো? হ্যাঁ, কাজ ছাড়লে তো আর কাজ পাওয়া যাবে না। না, নতুন কাজ কোথায় পাবো? আরে কাজ পাওয়ার কথা না হয় ফিরে এসে পাওয়া যাবে। ফিরে এসে মানে? মানে আমি তোর যা অবস্থা দেখছি আর কমলেশের যে অবস্থা দেখছি, তাতে করে যা বুঝছি যে 2 দিন যদি তোরা ছুটি কাটিয়ে না আসিস তাহলে একেবারে পাগল হয়ে যাবি। কমলেশের আবার কি হলো? আরে ওর তো ওই ব্যবসা নিয়ে সমস্যা। আরে সে যাই হোক, শোন না, যেটা বলছিলাম, তোদের দুজনেরই যখন একই অবস্থা তখন... দেখ ভাই, এমনিতেই অবস্থা। এখন ছুটি করলে না চাকরিটা চলে যাবে। তাছাড়া যাবিটা আবার কোথায়? এই রাখতো তোর চাকরি, ছুটি কাটিয়ে এসে বসকে বলবি যে শরীর খারাপ ছিল নে। আহা, কিন্তু যাবি কোথায়? শিমুলতলা। শিমুলতলা? হ্যাঁ, শিমুলতলা। ওখানে আমাদের একটা আদি বাড়ি আছে। কাল বাবার মুখে শুনলাম সেই বাড়ি নাকি এককালে ওখানকার জমিদার রাধাকান্ত রায়ের বাড়ি ছিল। তাই ভাবলাম তোদের দুটোকে নিয়ে দিন দুয়েক ওখান থেকে ঘুরেই আসা যাক। কিন্তু শোন, আর কোনো কিন্তু নয়, কাল বিকেলে তৈরি হয়ে স্টেশনে চলে আসি। এরপর বিমল আর রাজীব আরও খানিক কথা বলে রেখে দিল। বিমল ঠিক করলো এখন ওর যা মানসিক অবস্থা তাতে 2 দিন ছুটি কাটিয়ে আসতে পারলে মনটা বেশ ফুরফুরে হয়ে যাবে। যথারীতি পরের দিন বিকেলবেলা বিমল তৈরি হয়ে গিয়ে বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।
খানিক পরে এক এক করে কমলেশ আর রাজীব এলো। এই রাজীব, এই শিমুলতলা গ্রামটা কোথায়? হ্যাঁ, এইটা তো আমারও প্রশ্ন। এই দাঁড়া, ওই যে ট্রেন চলে এসেছে, আগে ট্রেনে উঠি তারপর বলছি। ওরা তাকিয়ে দেখল প্ল্যাটফর্মে বনগা লোকাল ঢুকছে। ওরা তাড়াতাড়ি করে উঠে জানলার ধারের সিট নিয়ে বসে পড়ল। ট্রেনটা ছাড়ার খানিক পরে বাইরের দৃশ্য দেখতে দেখতে রাজীব বলল, হ্যাঁ, তো শিমুলতলা হচ্ছে বনগা শহরের একটা গ্রাম। আসলে ওখানে এককালে প্রচুর পরিমাণে শিমুল তুলোর গাছ ছিল, বুঝলি? তো সেখান থেকে এই গ্রামের নাম শিমুল তুলা হয়েছে। বাহ, তার মানে এখনো সেখানে শিমুল গাছ আছে, তাই না? তা তো বলতে পারবো না ভাই, কারণ আমি তো কলকাতায় মানুষ হয়েছি। তোদের মতো আমিও ওই গ্রামে প্রথমবার যাচ্ছি। হ্যাঁ, সে কি? যাই হোক, বাদ দে যাই হোক গে। তবে তোদের ওই বাড়ি যখন জমিদার বাড়ি ছিল, তাহলে কিন্তু এই ছুটিটা বিফলে যাবে না। এরপর ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে অবশেষে এসে পৌঁছল শেষ স্টেশন বনগায়। ট্রেন থেকে নামার পর ওরা দেখল সন্ধে হয়ে গেছে। চারপাশ ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে। এদিকে আকাশটাও কেমন যেন গুম মেরে রয়েছে। দেখে মনে হচ্ছে খানিক পরেই বৃষ্টি নামবে। বাবা, এ তো দেখছি বদ্ধ গ্রাম রে। স্টেশনে একটা মানুষও দেখা যাচ্ছে না, আর আলোর কথা তো বাদই দিলাম গে। তাই তো দেখছি। বাবা বলেছিল প্ল্যাটফর্ম থেকে নেমে কোনো রিক্সাকে বললেই সেই রিক্সা জমিদার বাড়ি অবধি পৌঁছে দেবে। তাহলে আবার চিন্তা কিসের? সবাই তার মানে জমিদার বাড়ি চেনে, ভালোই তো হলো। এই শোন না রাজীব, তুই আর কমলেশ একটু এগো, আমি একটু হালকা হয়ে আসি, ঠিক আছে? এই আমিও যাবো, চ। এই কমলেশ, তুই নিচে নেমে একটা রিক্সা ঠিক করতো। কথা মতো কমলেশ আগে আগে প্ল্যাটফর্ম থেকে নেমে রিক্সা দেখতে শুরু করলো। কিন্তু আশেপাশে কোনো রিক্সা তো দূরের কথা, একটা প্রাণীর চিহ্ন দেখতে পেল না। হঠাৎ কমলেশের পাশ থেকে একটা চাপা গর্জনের আওয়াজ ভেসে এলো। সেটা শুনে চমকে উঠল কমলেশ। তারপর ধীরে ধীরে পাশ ফিরতেই একটা রিক্সা দেখতে পেল, কিন্তু তাতে চালককে দেখা গেল না, বরং মানুষের বসার সিটে একটা চারপেয়ে কালো প্রাণীকে বসে থাকতে দেখা গেল, যার জ্বলন্ত চোখ দুটো দেখে ভয়ে গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল কমলেশের। কমলেশ ধীরে ধীরে একটু এগিয়ে দেখতে পেল রিকশার উপর বসে থাকা কালো প্রাণীটা একটা বিশাল আকারের হিংস্র কালো কুকুর। কিন্তু কুকুরের মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে কেন? কমলেশ একবার আশপাশটা দেখে নিল। না, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই, কেবল একটা ফাঁকা রিক্সা, যার উপরে জ্বলন্ত দৃষ্টিসহ একটা কালো কুকুর বসে আছে, যার মুখ থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ছে। কমলেশের মনের মধ্যে একটা চাপা ভয় উঁকি মেরে গেল, কিন্তু উত্তেজনার বশে কমলেশ আরো দুপা এগিয়ে যেতেই যা দেখল, তাতে ওর মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। কমলেশ দেখল কুকুরটার পাশে সিটের ওপর রাখা রয়েছে একটা মানুষের কাটা মাথা, আর সেই মাথার বড় বড় চুল দিয়ে চোখ মুখটা ঢাকা। হঠাৎ একটা দমকা হাওয়া দিল, সেই হাওয়াতে কমলেশের শরীরটা কেঁপে উঠল। কমলেশ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দমকা হাওয়ায় সিটের ওপর রাখা কাটা মুন্ডুর চুলগুলো মুখের উপর থেকে সরে গেল, আর হঠাৎ করে বন্ধ থাকা চোখ দুটো জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো জ্বলে উঠল। গম্ভীর ও ভয়ানকভাবে তাকিয়ে রইল কমলেশের দিকে। কমলেশ ভয়ে চোখ বন্ধ করে কাঁপতে লাগলো আর চিৎকার করে ডাকল, হে বিমল, রাজীব, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এই তাড়াতাড়ি আয় রে। কিন্তু না, ওদের তরফ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কমলেশ মনে মনে ভাবল, ওদের এত দেরি হচ্ছে কেন? উফ, আরে এইসব এসব কি দেখছি আমি? কমলেশের ভাবনার মাঝে ব্যাঘাত ঘটালো একটা শীতল হাতের স্পর্শ। কমলেশ ওর কাঁধের ওপরে শীতল একটা স্পর্শ অনুভব করল। সেই স্পর্শ এতটাই শীতল যে ওর কাঁধের ওই অংশটুকু ক্ষণিকের মধ্যে প্রায় বরফের মতো জমে গেল। এই ভয়ার্ত মুহূর্তে কমলেশ ভাবল, ওরা মনে হয় চলে এসেছে। কমলেশ একটু সাহসে ভর দিয়ে বলল, ওই তো তোরা চলে এসেছিস। ওই দেখ রিক্সার উপরে দেখ।
এই কথা বলে কমলেশ পেছন ফিরে তাকাতেই ভয় আবার আর্তনাদ করে উঠল। এ কি এ কি? কমলেশ যা দেখল তাতে ওর শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। কমলেশ দেখল রাজীব বা বিমল নয়, ওর কাঁধে যে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই হাতে দুটো আঙুল নেই। ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে, আর ওর সামনে দাঁড়ানো লোকটার শরীর তো রয়েছে, কিন্তু মাথার জায়গাটা খালি, অর্থাৎ মাথা নেই। লোকটার কাটা গলার অংশটা থেকে রক্ত গড়িয়ে বুক অব্দি চলে এসেছে। তাই দেখে ভয় ও আতঙ্কে কমলেশ চিৎকার করে ওদের ডাকবে ভাবল, কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। আচমকা রিকশার ওপরে থাকা কাটা মাথাটা থেকে গম্ভীর গলায় ভেসে এলো, এত রাত্রিরে কোথায় যাবেন বাবু? কমলেশ কোনো উত্তর দিতে পারল না। বাবু, আপনি কি ভয় পেলেন নাকি? এই কথা বলে রিকশার ওপরে থাকা মাথাটা এক পৈশাচিক হাসি হাসল। সেই হাসির শব্দে আবার আশপাশ কেঁপে উঠল। কমলেশ ওর চোখের সামনে দেখল লোকটা এবার ধীরে ধীরে এগিয়ে গেল রিকশার কাছে। তারপর একটা হাত দিয়ে সিটের ওপরে থাকা মাথাটা তুলে নিল। কমলেশ আর দেখতে না পেরে ভয়ে পেছন দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে গিয়ে ধাক্কা খেল বিমলের গায়ে। আরে আস্তে বাবা, আস্তে আস্তে। উফ বাবা, এত ব্যস্ত হয়ে ছোটার কি আছে? রিক্সা পেয়ে গেছিস বললেই হয়। কমলের সামনে ফিরে ওদের দুজনকে দেখে যেন ওর ধরে প্রাণ ফিরে এলো। তড়িঘড়ি বলতে লাগলো, ওই যে ওখানে 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 রিক্সা। হ্যাঁ, তা ভালো তো, রিক্সা করেই যাব। অত ব্যস্ত হচ্ছিস কেন আবার? না না না, হয়েছে মাথা কাটা লোকটা হয়েছে। মাথা কাটা লোক? দেখ কি যাতা বলছিস, গ্রামে ঢুকতে পারলাম না তার আগেই ভয় দেখানো শুরু। কমলেশ এবার ওর সাথে ঘটা ঘটনাটা বলে গেল। সব শুনে ওরা দুজন বলল, এই চল তো দেখি তোর ওই মাথা কাটা লোক কোথায়, চ। ওরা তিনজনে এগিয়ে গিয়ে দেখল সত্যি কমলেশের কথা মতো একটা রিক্সা সেখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু রিক্সার সিটে কোনো কুকুর নেই, তবে কিছু তো একটা রয়েছে। কমলেশ হাত দিয়ে ইশারা করে বলল, আরে ওই যে রিক্সার উপরে। বিমল ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। কাছে গিয়ে পকেট থেকে ফোন বার করে ফ্ল্যাশ লাইটটা জেলে দেখতেই দেখতে পেল রিক্সার সিটে একজন মানুষ মুখে কালো গামছা মুড়ি দিয়ে শুয়ে আছে। বিমল একটা হাত এগিয়ে খুব সন্তর্পণে গামছাটা সরিয়ে লাইট মারতেই লোকটা ধর্মর করে উঠে বসে গম্ভীর গলায় বলল, আরে মশাই, লাইট মারছেন কেন? একটু কি শান্তিতে ঘুমোতেও দেবেন না? লোকটার মুখ দেখে কমলেশ অবাক হয়ে গেল। আরে, একটু আগে তো এই লোকটারই কাটা মাথা ও রিক্সার সিটে দেখেছিল, কিন্তু এখন তাহলে কি দেখছে? তাছাড়া একটা কালো কুকুরও তো দেখেছিল, সেটাই বা গেল কোথায়? কমলেশ কিছু বলার আগেই বিমল একবার কমলেশের দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হেসে রিক্সাওয়ালার দিকে ফিরল। বলছি, শিমুলতলার জমিদার বাড়ি যাবেন? আপনারা কি অমলবাবুর পরিচিত? হ্যাঁ, অমল সেন আমার বাবা। আমি বললাম বিশু, ওই জমিদার বাড়ির দেখাশোনা আমি করি। অমলবাবু আমাকে জানিয়েছিলেন আপনারা আজ আসবেন, তাই আমি আপনাদের নিতে এসেছিলাম। নেই, চলুন, তবে আর দেরি করে কাজ নেই, ঝটপট উঠে পড়ুন রিক্সায়। রাজীব আর বিমল উঠে পড়লেও কমলেশ উঠতে চাইছিল না। একটু আগে ঘটা ঘটনাটা ওর মাথা থেকে এখনো যায়নি। কমলেশ নিজের মনে ভাবল, একটু আগে তো হলে আমি কি দেখলাম, আর আমার সাথে এটা এটা কি ঘটলো? লোকটা কিছু আমি একটু আগে দেখলাম। কমলেশ আর ভাবতে পারল না। রিকশায় উঠে ভয় ভয়ে চুপ করে বসে থাকল। লোকটা রিকশা চালিয়ে গ্রাম্য পথ ধরে এগিয়ে চলেছে। মাঝে মাঝেই মেঘ ডেকে চলেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের সেই আলোতে দেখা যাচ্ছে আশেপাশের ক্ষেত ও ফাঁকা মাঠ। এখানে বাড়িঘর খুব কম, যেটুকু আছে তাও অনেক দূরে দূরে। তা বলছি, জমিদার বাড়ি আর কত দূরে? এই তো আর একটু গেলেই সামনে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে, আর সেই সাথে একটা ঝোড়ো হাওয়া বইছে। গ্রামের দিকের এই অন্ধকার পরিবেশে যখন বৃষ্টি আসে, তখন কেমন একটা মাটি ভেজা গন্ধ চারপাশ মাতিয়ে রাখে। সেই গন্ধে মনটা ফুরফুরে হয়ে যাচ্ছিল ওদের।
কিন্তু কমলেশের মনের ভেতর থেকে ভয়টা এখনো কাটেনি। হঠাৎ একটা দৃশ্যে ওদের হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। বিমল লোকটাকে বলল, বলছি একটু দাঁড়াও তো, পাশে ওটা আবার কি? রিকশাটা ব্রেক মেরে দাঁড়ালো। ওরা দেখল পথের ধারে ঘাসের উপরে একটা শেয়াল মরে পড়ে রয়েছে। শেয়ালের জিভ বাইরে বেরিয়ে রয়েছে, পেটের কাছের খানিকটা অংশ কাটা। একটা কালো কাক শেয়ালের মুখের উপর বসে কালো ঠোঁট দিয়ে শেয়ালের চোখটাকে কোটর থেকে বাইরে বের করে এনেছে। আর আরও ভয়ানক ব্যাপার হলো, অন্ধকারের মধ্যেই বোঝা যাচ্ছে কাকের চোখটা রক্তের মতো লাল। কালো অন্ধকারে সেটা যেন আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। শহরে থাকা এই তিনজন এরকম দৃশ্য এর আগে কখনো দেখেনি। এবার ওরা তিনজনেই ভয় পেয়েছে। কমলেশ কাঁপা কাঁপা গলায় বলল, কি ভয়ানক দৃশ্য, কি ভয়ানক দৃশ্য! বাবা, কাকের চোখ আবার লাল হয় না? আমি তো জানতাম না, এই প্রথম দেখছি। কেমন যেন রাজীবের ওই কথার পরেই কাকটা ফিরে ওদের দিকে তাকালো। বিমল মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল। চারপাশ নিঝুম হয়ে গেল। আচমকা কাকটা একটা কর্কশ কণ্ঠে ডেকে উঠল। কাকের ডাক শুনে কোথা থেকে আরো অনেক কাক উড়ে এলো। ওদের সবগুলোর চোখ ভয়ানক লাল। ওরা মাথার ওপর উড়তে উড়তে ডেকে চলল। তারপর উড়ে গিয়ে শিয়ালের শরীরের ওপর বসে পরম তৃপ্তিতে কালো ঠোঁট দিয়ে শিয়ালের নাড়ি ভুঁড়ি টেনে টেনে আনতে লাগলো। এবার চল, আর দেখলে আমি অসুস্থ হয়ে যাবো, চল এবারে। লোকটা আবার রিক্সা চালিয়ে এসে থামলো পথের থেকে একটু ভেতরে গাছপালার মধ্যে। রিক্সা থেকে নেমে ওরা তিনজনেই সামনে জমিদার বাড়ির দিকে তাকালো। এখন ওদের সামনে রয়েছে প্রায় 200 বছরের পুরনো জমিদার বাড়ি। আর তার সামনে রয়েছে একটা প্রকাণ্ড উঠোন। নামেই উঠোন, ঘাস ও আগাছাতে চারদিক ছেয়ে গেছে। বাড়িটা দেখতে দোতলা, অনেকটা হাভেলির মতো। বাড়ির অবস্থা প্রায় ভগ্নপ্রায়। নিচের তলাতে একটা প্রকাণ্ড দরজা খোলা রয়েছে, আর দোতলায় চোখে পড়ার মতো 3টে খাঁজ কাটা দরজা ও একটা প্রকাণ্ড বড় ঝুল বারান্দা রয়েছে, যার অর্ধেকটা ভেঙে গিয়েছে আর অর্ধেকটা মৃত্যুর মুখে ঝুলছে। বাড়ির দেওয়ালেও খানিকটা অংশ ভাঙা ভাঙা হয়েছে, কিছু জায়গায় ইট খসে গেছে। একটা অশ্বত্থ গাছ দেওয়ালের গা বেয়ে ওপরে উঠে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অশ্বত্থ গাছ ও দেওয়ালের ফাঁকে সাপেরা বাসা বাঁধে। এই তাহলে শিমুলতলা জমিদার বাড়ি। জীবনে প্রথম আসলাম, কিন্তু মনের মধ্যে একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। বাড়ির অবস্থা এরকম হলেও এই ধরনের বাড়িতে কিন্তু আবার ওই ভূত টুত থাকে নাকি শুনেছি। কথাটা বলে কমলেশের দিকে তাকিয়ে হেসে উঠল রাজীব আর বিমল। আসলে তিনজন বন্ধুর মধ্যে রাজীব একটু বড়লোক ও বেপরোয়া গোছের, আর বিমল খুব বুদ্ধিমান আর সাহসী। এদিকে কমলেশ আবার ভীতু গোছের ছেলে। এই চ, ভিতরে যাওয়া যাক। এই বলে পিছন ফিরে ওরা দেখল বিশু নামের লোকটা সেখানে নেই। বিমল অবাক হয়ে বলল, কি হলো? এই এই লোকটা আবার কোথায় গেল রে? এই যাকে পয়সা বেঁচেই গেল। চ চ চ চ চ। ওরা তিনজনেই বাড়ির দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ বিমল রাজীবের কাঁধ ধরে ঝাঁকিয়ে থামিয়ে দিল, আর সাথে সাথেই ওপর থেকে কি একটা যেন মাটির ওপরে পড়ল। তারপর বুকে ভর দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। রাজীবের বুঝতে অসুবিধে হলো না যে সেটা একটা বিষাক্ত সাপ। রাজীব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাগ্যিস থামিয়েছিলি, নইলে আর একটু হলেই। রাজীবের কথার মাঝেই আচমকা দরজা খুলে হাতে একটা হ্যারিকেন হাতে নিয়ে বেরিয়ে এলো লোকটা। আচমকা লোকটা ওভাবে ভেতর থেকে বেরিয়ে আসায় ওরা তিনজনেই চমকে উঠেছিল। আগে বহুদিনের পুরনো বাড়িতে এরকম একটু একটু তেনারা থাকেন। কমলেশ পেছন থেকে নিচু স্বরে বলল, এই লোকটা ভেতরে কখন ঢুকলো? কি জানি, কোনো ফাঁকে ঢুকে গিয়েছে হয়তো, দেখ গিয়ে। এসো এসো, তোমরা ভেতরে এসো। ওরা তিনজনেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে হ্যারিকেনের মৃদু আলোতে ওরা অবাক হয়ে দেখল ওদের সামনে একটা বড় বারান্দা রয়েছে। পাশে একটা বহুদিনের পুরনো বেতের তৈরি খাট। যদিও সেই খাটের যা অবস্থা তাতে এখন আর তা ব্যবহারের যোগ্য নয়, তবে কোনো এককালে ব্যবহৃত হতো। বারান্দার মাঝ বরাবর একটা তুলসী মন্দির রয়েছে, কিন্তু সেখানে তুলসী গাছ নেই। বাড়ির মতো সেই মন্দিরেরও ভগ্নপ্রায় অবস্থা। বাড়ির ভেতরেও কিছু জায়গা থেকে ইট খসে গেছে। যতদূর দেখা যায় নিচের তলাতে 3টে ঘর রয়েছে, আর একদম শেষেরটা সম্ভবত বাথরুম হিসেবে ব্যবহৃত হতো।
ওদের বাঁ দিক থেকে দোতলায় যাওয়ার একটা সিঁড়ি উঠে গেছে। হ্যারিকেনের মৃদু আলোতে যতদূর দেখা গেল বাড়িটা পুরনো হলেও এখনো 50-100 বছর টিকে যাবে। বাবু, এই হচ্ছে বাড়ির ভেতর। নিচের তলাতে যে 3টে ঘর রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে রান্নাঘর, আর 2টো ঘর হচ্ছে বন্ধ। কতদিন খোলাই হয়নি। তবে আজ যেহেতু রাত হয়ে গেছে, তাছাড়া অনেকটা পথ অতিক্রম করে আপনারা এসেছেন, তাই কাল সকালে পুরো বাড়ি ঘুরে দেখবেন খন। এখন দোতলায় চলুন, সেখানে আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে। সেই ভালো, এমনিতেও যা ঘটছে। চলো দোতলায় চলো। এরপর ওরা ওই লোকটার পেছন পেছন দোতলায় চলে গেল। দোতলায় গিয়ে ওরা দেখলো একটা বড় ঝুল বারান্দা রয়েছে। তবে নিচের দিক থেকে যেমনটা দেখেছিল, অর্থাৎ অর্ধেকটা ভাঙা। আর ওপর তলাতেও পরপর লম্বালম্বি 3টে ঘর রয়েছে। প্রথম 2টো ঘর খোলা রয়েছে, কিন্তু শেষের ঘরটা তালাবন্ধ। পাশ দিয়ে ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে। এই যে 2টো ঘর দেখছেন, এটাতেই আপনাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে ভুল করেও শেষের ঘরটায় যাবেন না, ওই ঘরটা থেকে দূরেই থাকবেন। ও ঘরে যাওয়া বারণ আছে। শেষের কথাটা শোনা মাত্র ওরা 3জনেই অবাক হয়ে গেল। কিন্তু কথাটা বলার পরেই লোকটার মুখে একটা চাপা হাসি খেলে গেল, যেটা কিন্তু কমলেশের চোখ এড়ালো না। ওই ঘরে যাওয়া বারণ কেন? তা তো জানি না, সবাই বলে তাই বললাম। আচ্ছা, এবার তাহলে আমি আসি, আমার কাজ তো শেষ হলো। এই বলে লোকটা কোনো রকম উত্তরের অপেক্ষা না করেই হ্যারিকেনটা মেঝেতে নামিয়ে রেখে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, লোকটা সিঁড়ি দিয়ে নেমে গেল ঠিকই, কিন্তু পায়ের কোনো শব্দ হলো না। এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো কমলেশের মনে ভয়ের মাত্রাটা আরও বাড়িয়ে তুলেছিল। আমি আর কমলেশ না হয় এই ঘরে শুয়ে পড়ছি। রাজীব, তুই বরঞ্চ ওই পাশের ঘরে গিয়ে শুয়ে পড়। এই কথা বলে বিমল আর কমলেশ ঘরে ঢুকে গেল, কিন্তু রাজীব ঘরে ঢুকল না। ওরা ঘরে ঢুকে দেখলো একটা বড় পালঙ্ক রয়েছে, আর তার পাশে একটা পুরনো দিনের রং ওঠার টেবিল। এ বাদে আর কিছুই নেই সে ঘরে। এদিকে রাজীব কিন্তু ঘরে ঢুকল না। ও হেঁটে চলে গেল শেষের বন্ধ ঘরটার সামনে। রাজীব নিজের মনে মনে বলল, ওই ঘরে যাওয়া বারণ কেন? কোনো কি সমস্যা আছে নাকি? কিন্তু লোকটা তো আর জানে না, যা কিছু করা নিষেধ আমি সবার আগে সেটাই করি। এই বলে এক অদম্য কৌতূহল নিয়ে সে দরজায় লাগা তালাটার দিকে তাকালো। বহুদিনের পুরনো জংধরা তালা, কিছু একটা দিয়ে বাড়ি দিতে পারলেই ভেঙে যাবে। রাজীব আশেপাশে ফিরে দেখল, কিন্তু কিছুই পেল না। হঠাৎ ওর চোখ গেল ঝুল বারান্দার ভাঙা অংশটার দিকে। রাজীব সেদিকে এগিয়ে গিয়ে ভাঙা অংশ থেকে একটা ইট খুলে নিয়ে এসে একটা বাড়ি দিতেই পুরনো জংধরা তালাটা খুব সহজেই খুলে গেল। রাজীবের মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করতে লাগলো। রাজীব খুব সন্তর্পণে দরজাটা খুলল, আর তার সাথে সাথেই বহুদিনের বন্ধ ঘরের মধ্যে থেকে একটা ধুলো ভরা বাতাস ওকে স্পর্শ করে গেল। বাতাসের মধ্যে কেমন একটা অদ্ভুত আষ্টে গন্ধ মিশে রয়েছে। সেই গন্ধের দম নেওয়া কষ্টকর হয়ে উঠল। রাজীব দেখল ঘরের সিলিং জুড়ে কালো একটা চাদর বেছানো রয়েছে। রাজীব ওর ফোনের ফ্ল্যাশ অন করে ঘরে ঢুকল। দেখল গোটা ঘর জুড়ে ধুলো আর মাকড়সার জাল ছড়িয়ে রয়েছে। বহুদিন একটা ঘরে মানুষ না ঢুকলে যা হয়, এই ঘরেরও সেই একই অবস্থা। এমনকি মেঝের ওপরে ধুলোর একটা মোটা আস্তরণ তৈরি হয়েছে। রাজীব দেখল ঘরের মধ্যে একটা জমিদার আমলের বড় পালঙ্ক রয়েছে, আর তার উপরে একটা সুন্দর চাদর বিছানো, কিন্তু তাতে ধুলো জমে সেটা নষ্ট হয়ে গেছে। পাশে একটা লোহার আলমারি রয়েছে, আর ঠিক তার পাশেই একটা পুরনো দিনের আয়না রয়েছে। আয়নার কাঁচের ওপরেও ধুলোর একটা আস্তরণ জমে গেছে। আয়নার ওপরে আলো মারতেই একটা টিকটিকি ডেকে নিয়ে চলে গেল। কি মনে হতেই রাজীব আয়নার কাছে এগিয়ে এলো, আর ঠিক তখনই মাকড়সার জাল ওর মাথায় লেগে গেল। রাজীব গিয়ে আয়নায় ওর মুখ বরাবর কিছুটা অংশ থেকে হাত দিয়ে ধুলো সরালো, আর তার সাথে সাথেই এক অবিশ্বাস্য ভয়ানক ঘটনা ঘটে গেল। রাজীব দেখল আয়নায় ওর নিজের মুখের পরিবর্তে ফুটে উঠেছে এক নারী মূর্তি, অর্থাৎ একটা মেয়ের মুখ, সদ্য বিবাহিতা মেয়ের মুখ, যে মুখের একটা পাশ পুড়ে গিয়েছে। পুড়ে যাওয়া কালো অংশ থেকে ভেতরের হাড় অবধি দেখা যাচ্ছে। মুখের অন্য পাশ দিয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে। কপালের একটা অংশকেও যেন কোনো কিছু দিয়ে মেরে থেঁতলে দিয়েছে। আর চোখ দুটোর জায়গায় রয়েছে দুটো কালো গভীর গর্ত, আর তার নাগিনীর মতো চুলগুলো বাতাসে উড়ছে।
এই ভয়াবহ দৃশ্য দেখে রাজীবের হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। ভয় ওর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। রাজীবের মুখ থেকে বেরিয়ে এলো এক অস্ফুট আর্তনাদ। রাজীব ভয় ও আতঙ্কে চোখ বন্ধ করে নিল। রাজীব বুঝতে পারল এই মেয়ে কোনো মানুষ নয়, কারণ এতদিনের বন্ধ ঘরে কোনো মানুষের থাকা সম্ভব নয়। সেটা ভেবেই ও ভয় কাঁপতে লাগলো। খানিকক্ষণ সব চুপ। রাজীব ধীরে ধীরে চোখ খুলে আবারও কেঁপে উঠল, কারণ রাজীব ভেবেছিল ও হয়তো ভুলও দেখতে পারে, কিন্তু এখনও দেখলো আয়নাতে সেই নারী মূর্তিটা এখনও রয়েছে। হঠাৎ মেয়েটার ঠোঁট দুটো ধীরে ধীরে দুপাশে চওড়া হয়ে গেল। মেয়েটার ভয়াবহ মুখে খেলে গেল এক নারকীয় হাসি। ভয়ে রাজীব আর থাকতে না পেরে চিৎকার করে ডাকতে গেল, বিমল, কমলেশ, শুনছিস? এই এদিকে আয়, এদিকে আয় তাড়াতাড়ি। কিন্তু না, রাজীবের গলা দিয়ে বিন্দুমাত্র আওয়াজ বেরোলো না। রাজীব ভাবল আর এই ঘরে থাকা সম্ভব নয়। এই ভেবে পেছন ফিরে ছুটে গেল দরজার কাছে, কিন্তু তার আগেই দরজাটা একটা দড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। রাজীব গিয়ে দরজা ধরে টানতে লাগলো, কিন্তু কোনো মতেই দরজা খুলল না। হঠাৎ রাজীবের কানে ডানা ঝাপটানোর শব্দ এলো। শব্দটা যতদূর সম্ভব ওপর থেকেই এলো বলে মনে হলো। রাজীব শব্দ লক্ষ্য করে ওপরে তাকাতেই ওর কপাল বেয়ে একটা নোনতা জলের স্রোত গড়িয়ে পড়ল। রাজীব দেখল প্রথমে যেটা কেউ কালো চাদর ভেবে ভুল করেছিল সেটা কোনো চাদর নয়, সেটা আসলে অজস্র বাদুড়ের ঝাঁক। বাদুড়গুলো এবার জেগে গিয়ে ঘরময় গোল করে উঠতে লাগলো। তারপর উঠতে উঠতে ওর দিকেই আসতে লাগলো। রাজীব বুঝল এই রক্তচোষার দল যখন ওকে দেখেছে তখন রক্ত না খেয়ে ছাড়বে না। এদিকে আচমকা একটা মেয়েলি অট্টহাসির শব্দে ওর শরীরে কাঁটা দিয়ে উঠল। গোটা ঘর সেই হাসির শব্দে কেঁপে উঠল। হাসির শব্দ শুনে রাজীব আয়নার দিকে ফিরে তাকালো। দেখল ভয়াবহ সেই মেয়েটা এবার ভয়ানক হাসি হাসতে শুরু করেছে। হাসতে হাসতে ওর বিকৃত মুখ থেকে আচমকা একদলা লাল জমাট বাঁধা রক্ত বেরিয়ে এসে লাগলো আয়নার কাঁচের ওপরে, কিন্তু তবুও মেয়েটার হাসি বন্ধ হলো না। ভয়ানক সেই হাসি দেখে আর এদিকে রক্তচোষার আক্রমণে রাজীবের মনে সৃষ্টি হওয়া ভয় এখন মৃত্যু ভয়ে পরিণত হয়েছে। রাজীব আবার দরজা ধরে জোরে জোরে ঝাঁকাতে ঝাঁকাতে বিমল আর কমলেশকে ডাকতে লাগলো। এই বিমল, বিমল, শুনতে পাচ্ছিস? এই কমলেশ, আরে দরজা খোল কমলেশ। কিন্তু না, দরজা কিছুতেই খুলল না। ওদের তরফ থেকেও কোনো উত্তর এলো না। কোনোদিন ঈশ্বর না মানা রাজীব আজ বিপদে পড়ে ঈশ্বরকে স্মরণ করতে লাগলো। হঠাৎ রাজীবের চোখ পড়ল পাশের লাল লোহার আলমারিটার দিকে। রাজীব ভাবল কোনো মতে গিয়ে আলমারির মধ্যে ঢুকতে পারলে হয়তো ও প্রাণে বেঁচে যাবে। এই কথা ভেবে রাজীব গিয়ে আলমারির দরজা ধরে দুবার টানতেই দরজা খুলে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাজীব ওর কাঁধে কার একটা হাতের স্পর্শ পেল। ভয় ওর গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। রাজীব এই মুহূর্তে মেয়ে ও ছেলের হাতের স্পর্শ হয়তো গুলিয়ে ফেলেছে। রাজীব কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? আমি আমি তোমার কি করেছি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? এই রাজীব, আরে কি সব বলছিস তুই? পেছন থেকে আসা গলার আওয়াজটা বিমলের হওয়ায় রাজীবের শরীরে যেন প্রাণ ফিরে এলো। রাজীব ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। বিমল আর কমলেশ হাতে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিমলের একটা হাত ওর কাঁধ স্পর্শ করেছে। রাজীব একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তোরা এসেছিস? হ্যাঁ এসেছি, কিন্তু তুই আবার এই ঘরটা খুলতে গেলি কেন? দেখলি না ওই যে ওই লোকটা, মানে ওই কেয়ারটেকারটা বলে গেল এই ঘরটা খোলা বারণ আছে। হ্যাঁ সেটাই তো। আমরা ঘরে গিয়ে ব্যাগ রেখে তোকে ডাকতে আসতেই দেখলাম তোর ঘরটা ফাঁকা। হ্যাঁ, তারপর এদিকে আসতেই দেখলাম যে এই ঘরের দরজার তালা খোলা, আর তুই ভিতরে এখানে এসে আলমারি খুলছিস। হ্যাঁ রে, তা বলছে আলমারি খুলছিলিস কেন রে? কোনো পুরনো গুপ্তধনের সন্ধান পেলি নাকি? আর তাছাড়া তোর ফোনটা বা ওই আয়নার সামনে পড়ে আছে কেন? হ্যাঁ, এ কথা বলে বিমল মেঝে থেকে ফোনটা হাতে তুলে নিয়ে দেখল ডিসপ্লেটা ভেঙে গেছে। রাজীব কাঁপা কাঁপা গলায় বলল, ওই ওই মেয়েটা, ওই মেয়েটা। কোন মেয়ে? এই কি বলছিস তুই এইসব? রাজীব এবার আয়নার দিকে তাকিয়ে দেখল, না, সেখানে কোনো মেয়েকে দেখা যাচ্ছে না। আর কোথায় সেই রক্তের দাগ? আয়নাটা আগের মতোই রয়েছে। এবার ঘরের মধ্যে আশপাশে তাকিয়ে দেখল সবকিছু আগের মতোই রয়েছে। বাদুড়গুলোকেও আর দেখা যাচ্ছে না। কিরে এই রাজীব, কি বলছিস? কি তুই কোন মেয়ের কথা বলছিস? আগে
আগে এই ঘর থেকে বাইরে চল, তারপর সব বলছি। ওরা তিনজনেই ঘর ছেড়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। ঝুল বারান্দা থেকে বাইরের বৃষ্টি হচ্ছে সেটা দেখা যাচ্ছে। কিছুটা বৃষ্টির ছাট ওদের গায়ে এসে লাগলো। বহুদিনের পুরনো ভুতুরে জমিদার বাড়িতে বৃষ্টি রাত কাটানো, আহা, একদম ভৌতিক মুভির সিন বলতে হবে। কথাটা বলে কমলেশের দিকে তাকালো বিমল। আমার কিন্তু মনে হচ্ছে সত্যি এটা একটা ভুতুরে বাড়ি। তোরা মজা করা ছেড়ে ঘরে চলে গেলি, তারপর যা ঘটেছে আমার সাথে সব বলছি। ওরা তিনজনেই আর কথা না বাড়িয়ে রাজীবের ঘরে ঢুকলো। রাজীব দেখল ওর ঘরেও একটা শোবার খাট রয়েছে, তাতে বিছানা করা রয়েছে। খাটের পাশে একটা টেবিল রয়েছে, যার ওপর একটা হ্যারিকেন ও ফুলদানি রয়েছে। আর টেবিলের পাশেই রয়েছে বহুদিনের পুরনো অব্যবহৃত চেয়ার, যদিও চেয়ারের একটা পায়া ভাঙা। পাশে দেওয়ালে একটা ছবি টাঙানো। ছবিতে একজন সুসজ্জিত মধ্যবয়স্ক লোকের ছবি। সম্ভবত ইনি মনে হয় জমিদার রাধাকান্ত রায়। রাজীব সেদিকে খেয়াল না করে সোজা গিয়ে খাটের ওপর বসে পড়ল। সেই সাথে বিমল আর কমলেশও বসল। কমলেশ গলার স্বর নিচু করে বলল, এই রাজীব, এবার বলতো ওই ঘরে ঢুকে কি দেখলি? কি এমন ঘটলো যে তুই এত ভয় পেয়ে রয়েছিস? হ্যাঁ, কি ব্যাপার? এবার রাজীব ওর সাথে ঘটা ভয়াবহ ঘটনার কথা একভাবে ওদেরকে বলে গেল। সব শুনে বিমল বলে উঠল, বিশ্বাস কর ভাই, বহুদিন ভালো কোনো ভূতের গল্প শুনিনি। এই আজকের গল্পটা শুনে সত্যিই ভয় পেয়ে গেলাম, বিশ্বাস কর। এই বিশ্বাস কর, আমি তোদের কোনো গল্প বলিনি। আমি যা বললাম তা পুরো দমে সত্যি। তাই নাকি? যদি তুই গল্প না বলিস, তবে ওই মেয়েটা গেল কোথায়? আর আর ওই বাঁদরগুলো, ওই আয়নার কাঁচের ওই রক্তের দাগ, এগুলো সব কোথায় গেল? তা তো আমি জানি না, কিন্তু আমি যা বলছি সব সত্যি বলছি। আচ্ছা, সেসব বাদ দে, এখন আর বেশি ভাবিস না। হ্যাঁ, ঘুমিয়ে পড়ার চেষ্টা কর, বাকি সব কালকে সকালে দেখা যাবে। রাজীব সম্মতি জানালে যে যার ঘরে ঘুমিয়ে পড়ল, যদিও সহজে রাজীবের ঘুম এলো না। যথারীতি পরের দিন সকালে হঠাৎ দরজায় জোরে জোরে টোকা পড়বার শব্দে বিমল আর কমলেশের ঘুম ভেঙে গেল। বিমল ঘুম ভাঙা চোখে বলল, এই কমলেশ, এগিয়ে দেখ তো কে দরজা ধাক্কাচ্ছে। কে আর হবে, নিশ্চয়ই ওই লোকটা। আর কে? কমলেশ বিছানা ছেড়ে গিয়ে দরজা খুলতেই দেখল ওর সামনে একটা অচেনা বৃদ্ধ লোক দাঁড়িয়ে রয়েছে। কমলেশকে দেখে বৃদ্ধ বলল, হ্যাঁ, কে তুমি? আর এই ঘরে কি করছো? বৃদ্ধের এরকম প্রশ্ন শুনে ঘরের ভেতর থেকে বিমল বলে উঠল, কে রে কমলেশ? জানি না, একজন বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞাসা করছে আমরা কে, আমরা এই ঘরে কি করছি, এই সমস্ত। আমি বিমল, আর এ হচ্ছে কমলেশ। আর ওই পাশের ঘরে আমাদের আরও একটা বন্ধু শুয়ে রয়েছে, যার নাম হচ্ছে রাজীব। সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা এখানে কি করছো? এখানে মানে? বন্ধুর বাড়ি, তাই ঘুরতে এসেছি। কিন্তু আপনি কে কাকা? বন্ধুর বাড়ি মানে? কি যাতা বলছো? চেনা নেই জানা নেই, হুট করে চোরের মতো এসে থাকছো, আবার বলছো বন্ধুর বাড়ি। এইটা আমার বন্ধু রাজীবের বাড়ি, তাহলে চোরের মতো থাকবো কেন? আর তাছাড়া বিশু আমাদের এখানে নিয়ে এসেছে। বিশুর নাম শোনা মাত্র বৃদ্ধের মুখটা হাঁ হয়ে গেল। বৃদ্ধ অবাক হয়ে বলল, কে? ফাজলামো মারার জায়গা পাচ্ছ না? বিশু তোমাদের এখানে নিয়ে এসেছে, তাহলে আমি কে? আরে সেটাই তো বলছি, আপনি কে বলুন তো একবার। আরে আমারই নাম তো বিশু, পুরো নাম বিশ্বাসর মিত্র। আমি এই জমিদার বাড়ির দেখাশোনা করি। কি যেন নামটা বললে? রাজীব? হ্যাঁ, রাজীব তো আমাদেরই বন্ধু। যতদূর মনে পড়ছে রাজীবের নাম অমলের মুখে দু একবার শুনেছিলাম ঠিকই। আচ্ছা, তোমরা কি কলকাতা থেকে এসেছো? হ্যাঁ, কিন্তু আপনি যদি বিশু হন, তবে ওই লোকটা কে ছিল যে আমাদেরকে এই বাড়িতে আনলো? বৃদ্ধ কেমন যেন কথাটাকে এড়িয়ে যাওয়ার জন্য বলল, তোমরা আসবে যখন আমাকে একবার তো জানিয়েই আসলেই হতো, আমি সব ব্যবস্থা করে দিতাম। কিন্তু কমলেশ আর বিমল তখনও ভেবে চলেছে, এই বৃদ্ধ যদি বিশু হয় তবে কাল রাতের ওই লোকটা কে ছিল? এইসব কথাবার্তায় রাজীবের ঘুম ভেঙে গেল। রাজীব উঠে এসে দেখল বিমল আর কমলেশ 1 বছর 50-এর বৃদ্ধের সাথে কথা বলছে। কি হয়েছে বিমল? আর এই বৃদ্ধকে? ইনি নাকি বিশু। কি কি সব বলছিস? হ্যাঁ,
ফাজলামো করছিস নাকি আমার সাথে? তাহলে কাল রাতের লোকটা কে ছিল? এই সেটাই তো বোঝা যাচ্ছে না। এই দাঁড়া তো, আমি বাবাকে একটা ফোন করি। ফোন করলেই সব ক্লিয়ার হয়ে যাবে। রাজীব ঘরে গিয়ে বাবাকে ফোন করলো। ওপাশ থেকে ওর বাবা ফোন ধরে হ্যালো বলতেই রাজীব বলল, হ্যাঁ বাবা, বাবা বলছি আমাদের এই বাড়িটাকে দেখাশোনা করার জন্য বিশু নামের কোনো লোক রাখা আছে কি? হ্যাঁ, কিন্তু সে কথা তুই শুনলে তবে তো। আমার কথা শেষ অবধি না শুনে হ্যাঁ হ্যাঁ করে কাল বাড়ি থেকে বেরিয়ে গেলি। তা ওখানে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ 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 বাবা, সব ঠিক আছে। বিমল পাশ দিয়ে বলল, বলছি এই বিশু লোকটার দৈহিক বর্ণনা শুনেন না তো রাজীব? আচ্ছা বাবা, ওই বিশু লোকটাকে কেমন দেখতে? অনেক ছোটবেলায় দেখেছিলাম, তো এখন দেখতে বেশ শ্যামলা বর্ণের ছিল, একটু মোটা, মাথাতে টাক আর নাকে একটা তিল ছিল। ও আচ্ছা আচ্ছা বাবা, এইবার আমি রাখছি বুঝলে। এই বলে আর কোনো কথা না শুনেই বাবার মুখের ওপর ফোনটা রেখে দিল রাজীব। তারপর বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বুঝলাম, আপনি তাহলেই বাড়ির দেখাশোনা করেন। তা গতকাল রাতে কোথায় ছিলেন? আমি তো বাবু এখানে কেবল আলো যতক্ষণ থাকে ততক্ষণই থাকি। সন্ধ্যার আগে আমি আমার ঘরে ফিরে যাই। আর একটা কথা, তোমরা আমাকে আপনি আপনি করো না, তুমি করেই বলো, এতে বড্ড কাছের বলে মনে হয়। আচ্ছা বিশু কাকা, শুনুন না, বলছি আমরা 2 দিনের জন্য বেড়াতে এসেছি। আজ আর কাল এখানে থেকে পরশু দিন চলে যাব। তুমি কি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সেই নিয়ে কিছু চিন্তা করতে হবে না, আমি সব করে দেব। এইবার আমি আসি, বাড়ি ঘর সব গুছিয়ে নিই, তারপর রান্না চাপাবো। এই বলে বৃদ্ধ চলে গেল। ওরা তিনজনেই সকালের চা খেতে খেতে কালকের ওই লোকটিকে নিয়ে আলোচনা করতে লাগলো। এরপর একটু বেলা হলে ওরা এক এক করে সব ঘর ঘুরে ঘুরে দেখল। ছাদটাও একবার ঘুরে দেখে এলো। বুঝলি, বাড়ির সব ঘরগুলোর অবস্থা না প্রায় একই রকম। এমন কিছুই দেখা গেল না বা পাওয়া গেল না যার থেকে এই বাড়ির এবং এই জমিদারের ইতিহাস সম্পর্কে জানা যায়। কিন্তু কিরে রাজীব, একবার যাবি নাকি ওই শেষের ওই ঘরটায়? হ্যাঁ, রাজীব যেতে চাইছিল না, কিন্তু বিমলের কথা শুনে ওরা ওই ঘরে প্রবেশ করলো। তাহলে এটাই সেই ঘর যেটার সম্পর্কে রাজীব কাল একটা সুন্দর ভূতের গল্প বলেছিলিস। হ্যাঁ, রাজীবের কাল রাতের সেই ভয়াবহ ঘটনার কথা মনে পড়ে গেল। রাজীব বিমলের প্রশ্নের কোনো উত্তর দিল না। ও ভেতরে ঢুকে এদিক ওদিক দেখতে লাগলো। তারপর রাজীব গিয়ে ওই আয়নাটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু কাল রাতের মতো ওর সাথে অবিশ্বাস্য কিছুই ঘটল না। এরপর আলমারিটা খুলে ভেতরে দেখল, কিছু পুরনো পোশাক ছাড়া আর কিছুই চোখে পড়ল না। দেখলি কমলেশ, এখানে কিছুই নেই। রাজীবের বলা কথা যদি সত্যি হতো, আরে তবে কিছু তো থাকতো, তাই না? রাজীব কোনো উত্তর দিল না, কিন্তু হঠাৎ একটা শব্দে ওরা তিনজনেই পিছন ফিরে দেখল বিশু কাকা এসে দাঁড়িয়েছে দরজার সামনে। বিশু কাকা গম্ভীর গলায় বললেন, কি করছো তোমরা? এই ঘরটা খোলা বারণ আছে, তাও তোমরা খুলেছো? কেন কাকা, এই ঘরে কি কোনো সমস্যা আছে? সেসব আমি জানি না, চলো তোমরা নিচে চলো, খাবার হয়ে গিয়েছে, চলো। ওরা তিনজনেই ওই অবস্থায় নিচে গিয়ে বিশু কাকার সাথে খেয়ে নিল। তোমরা এই জমিদার বাড়িতে যখন আসলে তখন বিকেলে একবার আমার বাড়ি থেকে ঘুরে এসো, হ্যাঁ, সাথে পাড়াটাও দেখা হয়ে যাবে। ওরা সহজেই রাজি হয়ে গেল। এরপর বিকেল হলে ওরা তিনজনেই জমিদার বাড়ি ছেড়ে বিশু কাকার সাথে তার বাড়ি ঘুরতে গেল। গিয়ে দেখল একটা ছোট মাটির ঘরে বৃদ্ধ বিশু কাকা থাকে। বিশু কাকা ঘরে ঢুকে ওদেরকে বসতে দিল। বসার পর বিমল আর কমলেশ বিশু কাকার সাথে গল্প শুরু করে দিল। খানিক বাদে রাজীব জিজ্ঞেস করল, আচ্ছা বিশু কাকা, সবই তো হলো, এইবার এই বাড়ির ব্যাপারে কিছু বলো তো। মানে সেই সময় জমিদার বাড়ির ব্যাপারে। জমিদার রাধাকান্ত তিনি কেমন ছিলেন, তার পরিবার কেমন ছিল, এইসব। কি আর বলি। আচ্ছা তুমি আমাকে একটা কথা খোলাখুলি বলবে বিশু কাকা? হ্যাঁ বলো না, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? আচ্ছা এই এই জমিদার বাড়ির ওই শেষের ঘরটায় কি এমন ঘটেছে যার জন্য ওই ঘরে যাওয়া বারণ? সেটা তো আমি জানি না, আসলে ছোট থেকে শুনে আসছি বারণ, তাই তোমাদেরও বারণ করলাম। তাছাড়া তোমরা তো ভুল করে একবার খুলে ফেলেছো, কিছু হয়নি যখন তাহলে আবার চিন্তা কিসে? তবে ওই ঘর থেকে দূরে থাকাই মঙ্গল। কে বললো কিছু হয়নি? মানে? একটা মেয়ে,
যার মুখটা অ্যাসিডে পুড়ে গিয়েছে, যার মুখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, চোখের জায়গাটা ফাঁকা, সেখানে রয়েছে দুটো কালো কোটর। কপালের অবস্থা দেখে মনে হচ্ছে সেই যেন কপালটাকে মেরে থেঁতলে দিয়েছে। বিশু কাকার অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো একটা নাম। মালতী? বিমল সেটা শুনতে পেয়ে বলল, মালতী? এই মালতী কে কাকা? বিশু কাকা বিমলের কথার উত্তর না দিয়ে রাজীবকে বলল, সে না হয় বলছি। আচ্ছা, তার আগে বলো তো, ওই ঘরে ঠিক কি ঘটেছিল তোমার সাথে? রাজীব কাল রাতে ওর সাথে ঘটা ঘটনার কথা হুবহু বলে গেল বৃদ্ধ বিশু কাকাকে। বিশু কাকা সব শুনে একটু কেঁপে উঠে বলল, তোমার ভাগ্য ভালো যে তুমি এখনো ঠিক আছো। যত তাড়াতাড়ি সম্ভব জমিদার বাড়ি ঘুরে বাড়ি ফিরে যাও, আর রাতে ভুল করেও ওই ঘরে ঢুকবে না। ওই মেয়েটা কে ছিল কাকা? আর ওই ঘরে ঢোকা বারণ কেন? সেটা জানতে গেলে তোমাদের পুরো ঘটনাটা শুনতে হবে। হ্যাঁ, আমরা সেটাই তো জানতে চাইছি। বিশু কাকা একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, শিমুলতলা গ্রামের যে জমিদার বাড়িতে তোমরা এসেছো, সেই বাড়ির জমিদার ছিলেন রাধাকান্ত রায়। রাধাকান্তের বাবার মৃত্যুর পর রাধাকান্ত জমিদারির হাল ধরেন, কিন্তু জমিদার হিসেবে তার খুব একটা সুনাম ছিল না। উপরন্তু সাধারণ মানুষ জমিদার রাধাকান্ত রায়ের থেকে একটু দূরেই থাকতেন। জমিদারির নামে টাকা ওড়ানো, নারী শরীরের প্রতি লালসা ও শিকার, এই ছিল তার জীবনের আসল লক্ষ্য। জমিদারির নামে অত্যাচার করা তার কাছে ছিল পেশা, আর সুন্দরী নারী শরীর ছিল তার কাছে নেশা। এ বাদেও তার একটা শখ ছিল। কি শখ? ঘৃণ্যতম অত্যাচার। তার জমিদারিতে যদি কেউ কর দিতে না পারে বা ভুলবশত যদি কেউ অন্যায় করে ফেলে, তবে তার উপর চলতো অকথ্য অত্যাচার। আর শুধু মানুষ নয়, পশু শিকারও ছিল তার এক মহামূল্যবান শখ। পশু শিকার করে তাকে একেবারে মেরে না ফেলে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারতেন তিনি। তার কথাতে মৃত্যু যত ধীরে আসবে, যন্ত্রণা তত বেশি হবে, আর সেই যন্ত্রণা দেখেই তিনি মজা পেতেন। তাহলে তো খুব নৃশংস লোক ছিলেন এই জমিদার রাধাকান্ত রায়। হ্যাঁ, সে আর বলতে। জমিদার রাধাকান্তের বয়স তখন 40 হবে। ঘরে একটা স্ত্রী আছে যার নাম রমা। রমা জানতো রাধাকান্ত নারী শরীরের চাহিদার কথা, তাই সে সব কিছু জেনেও না জানার ভান করে থাকত। যতই হোক, কোনো স্ত্রী চায় না তার সংসারে বদনাম আসুক। রমার একটা ছেলে ছিল। সে বিবাহযোগ্য হলে তার বিবাহ পাশের গ্রাম ভবানীপুরের জমিদার দেবনারায়ণের মেয়ে মালতীর সাথে দেওয়া হলো। বিবাহের পর মালতী ও রাধাকান্তের ছেলে বিজয়ের সম্পর্ক খুব ভালো ছিল। আচ্ছা, তার মানে কাল রাতে আমি যাকে দেখেছিলাম তার নাম মালতী? হ্যাঁ, হঠাৎ একদিন জমিদার রাধাকান্তের শরীর খারাপ করলো, আর তার সহজে যেতে চাইল না। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। রাধাকান্ত বিছানায় শয্যাশায়ী। তাই দেখে একদিন সন্ধ্যায় নায়েব মশাই জমিদার পুত্রকে ডেকে বললেন, বাবা বিজয়, আমাদের কর্তাবাবুর অবস্থা তো তুমি দেখছো। তিনি এখন বিছানায় শয্যাশায়ী। ঠিক কবে হবেন তাও তো বলা যাচ্ছে না। এদিকে জমিদারির অবস্থা যে খুবই খারাপ। এরকম ভাবে চলতে থাকলে তো একদিন সকলকে না খেতে পেয়ে মরতে হবে। হ্যাঁ কাকা, সবই তো দেখলাম, কিন্তু কাকা আমি তো জমিদারি সামলাতে পারবো না। আমি ভাবছি শহরে যাব, গিয়ে কোনো একটা ব্যবসা খুলে বসবো। সে কি, শহরে যাবে বাবা? তোমার এখন নতুন নতুন বিয়ে হয়েছে। তোমার বউটাকে এখানে রেখে ওখানে একা তোমার মন বসবে? তাছাড়া বাবা মা পরিবারকে ছেড়ে একা মন বসাতে পারবে তো? হ্যাঁ কাকা, তাছাড়া তো আর কোনো উপায়ও নেই। এখন বাবার এই শরীর খারাপের মুহূর্তে হাত গুটিয়ে তো আর বসে থাকতে পারি না। কিন্তু কোনো কিন্তু না কাকা,
আমি এই মাসেই রওনা দেব। তারপর ওখানে গিয়ে যদি ব্যবসার পসার বাড়াতে পারি, তখন না হয় এখান থেকে মালতীকেও নিয়ে যাব। এরপর বিজয় ওর বাবা ও মাকে এই কথা জানালে অসুস্থ রাধাকান্ত বললেন, বাবা বিজয়, তোমাকে তো আমি কোনোদিন কোনো কিছুতে বারণ করিনি, কিন্তু আজ বলি কি, আমার তো বয়স বাড়ছে, তাই জমিদারি সামলানো আর এখন আমার হয়ে উঠবে না। এদিকে ওই অসুখ থেকে যে কবে মুক্তি পাবো তার ঠিক নেই। তাই তাই তুমি এখন থেকে আমার জমিদারি সামলাও, সেটাই তোমার জন্য ভালো হবে। না বাবা, এইসব জমিদারি সামলানো আমার দ্বারা হবে না। তাছাড়া তোমার অসুখ আর কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, তখন তুমিই এটা সামলিও। তোমার থেকে ভালো এ আমি চালাতে পারবো না। শহরে গিয়ে ব্যবসা করা কিন্তু ছেলে খেলা নয়। তবু তুমি যখন যেতে চাইছো, তাহলে বলি, শহরে আমার এক কাছের বন্ধু গিরিমোহন থাকেন। আমি তাহলে ওকে বলে তোমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিই। না বাবা, কাউকে বলতে হবে না, আমি পারবো। এদিকে জমিদার গিন্নি রমা বললেন, সবে তোমার কিছুদিন আগেই বিয়ে হয়েছে, এখনই তুমি মালতীকে রেখে চলে যাচ্ছ। বেচারা মেয়েটার মনের অবস্থা কি হবে কিছু বুঝতে পারছো? মা, আমি তো আবার আসবো নাকি? ব্যবসা শুরু করে একটু দাঁড় করাতে পারলেই আমি আবার আসবো। যা ভালো বোঝো করো। তুমি যখন ঠিক করেই ফেলেছো, তখন তো আর আমাদের কথা শুনবে না। এরপর বিজয় মালতীকে ডেকে বলতে গেলে মালতী বলল, মায়ের মুখে সব কথাই শুনেছি, আপনি সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। যথারীতি একদিন সকালে বিদায় জানিয়ে বিজয় শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এরপরেই ঘটল আসল ঘটনা। কি ঘটনা? এরপর জমিদার রাধাকান্তের আবার মতিভ্রম ঘটল। কেন? রাধাকান্ত আবার কি করলো? এরপর একদিন সন্ধ্যায় রোজকার মতো পুত্রবধূ তথা জমিদার দেবনারায়ণের কন্যা মালতী জমিদার রাধাকান্তকে ওষুধ দিতে গেল। রাধাকান্তর শরীর তখন প্রায় সুস্থ হয়ে গিয়েছে। তখন রাধাকান্তর হঠাৎ ওর পুত্রবধূর দিকে কুদৃষ্টি গেল। মালতী যখন রাধাকান্তকে ওষুধ খাওয়াচ্ছিল, তখন রাধাকান্ত একভাবে মালতীকে দেখে চলেছিল। রাধাকান্ত ভাবলেন, কি সুন্দর না মালতীকে দেখতে, হ্যাঁ, যেন স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা। দুধের আলতা গায়ের রং, উজ্জ্বল শরীর, লক্ষ্মীর মতো শান্ত তার মুখশ্রী, কাজল কালো চোখ দুটো যেন সাগরের মতো গভীর। সব মিলিয়ে আশ্চর্য এক মনোমুগ্ধকর রূপ। ক্ষণিকের মধ্যে রাধাকান্তের মাথায় এক কুমতলব চলে আসলো। নারী শরীরের প্রতি লালসাটা ওর আবার জেগে উঠল। রাধাকান্ত ভাবলেন, যদি এই মোহ সাগরে ডুব নাই দেওয়া যায়, তবে কিসের জমিদারি, ছা 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 ছা, কিসের এই দাম্ভিকতা, কিসের অহংকার, আর কিসের পুরুষত্ব। অথচ রাধাকান্ত ভুলেই গেলেন এটা তার পুত্রবধূ তথা নিজের কন্যা সমান। তখন রাধাকান্তের মনে যে কোনো শয়তান ভর করল তা তিনি নিজেও বুঝতে পারলেন না। মালতী যখন ওষুধ খাইয়ে বেরিয়ে যেতে গেল, তখন পিছন থেকে একটা হাত এসে হঠাৎ ওর হাতটা চেপে ধরল। মালতী চমকে পিছন ফিরে তাকিয়ে দেখল জমিদার রাধাকান্ত ওর হাত ধরে রেখেছে। মালতী মাথা নিচু করে বলল, কিছু বলবেন বাবা? হ্যাঁ, কি বাবা? খাওয়া হয়েছে? মালতী উত্তর দেওয়ার আগেই দেখল রাধাকান্তের হাত তার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে চলেছে। মেয়েরা স্পর্শের ধরন বোঝে, তাই মালতী সেটা বুঝতে পেরে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কি করছেন কি বাবা? রাধাকান্ত তখন রেগে গিয়ে আবার মালতীর হাতটা চেপে ধরলেন। এইবার আর মালতী চেয়েও হাতটা ছাড়াতে পারল না। বাবা, এ আপনি কি করছেন? আমি কিন্তু এবার চিৎকার করব।
রাধাকান্ত এইবার এক ভয়ঙ্কর পৈশাচিক হাসি হাসলেন। সেই হাসির শব্দে মালতীর বুকটা ধড়ফড় করে কেঁপে উঠল। রাধাকান্ত রাগী গলায় বললেন, যত খুশি চিৎকার কর, এখন বাড়িতে কেউ নেই, তোর চিৎকার কেউ শুনতে আসবে না। মালতী বুঝতে পারল ওর সাথে কি হতে চলেছে। ভয় ওর বুক শুকিয়ে গেল, চোখের কোণটা ভিজে গেল। বাবা, আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি এ নিয়ে আমি কাউকে কিচ্ছু বলবো না। দয়া করে আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। আমি জমিদার রাধাকান্ত রায়। আমি যা চাই তা কখনো পাই না, এটা হতে পারে না। যা কিছু আমার পছন্দের তা আমার হতে বাধ্য। এই কথা বলে নিয়ে জমিদার রাধাকান্ত সেদিন রাতে ক্ষুধার্ত পশুর মতো মালতীকে ভক্ষণ করেছিলেন। মালতী চিৎকার করে কেঁদেও কোনো কুল করতে পারেনি। মালতীর দেহ ভক্ষণ করা হয়ে গেলে রাধাকান্ত বললেন, যা যা, বেরিয়ে যা আমার ঘর থেকে, আর এই কথা যেন কেউ জানতে না পারে। মালতী চুপ করে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে খুব কাঁদল। তারপর একটা সময় পর রাগে ঘৃণায় নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবল। আবার পরক্ষণেই ভাবল, আমি ভবানীপুর জমিদার দেবনারায়ণ পালের মেয়ে। আমি অপরাধীর শাস্তি না দিয়ে নিজেকে মেরে ফেলার কথা ভাবছি। ছি, এ আমি কি করে ভাবতে পারি? কি করে? এরপর জমিদার গিন্নি রমা বাড়িতে ফিরলে মালতী তার কাছে গিয়ে সব কথা খুলে বলল। কিন্তু রমার কথা শুনে ও আরো অবাক হয়ে গেল। মায়ের মতো মানুষ হয়ে এই কথা যে কেউ বলতে পারে তা যেন মালতীর বিশ্বাস হলো না। রমা বেশ গম্ভীর গলাতেই বললেন, এই ধরনের ঘটনা প্রতিটা জমিদার ঘরেই রয়েছে। এ নিয়ে এত ভাবার কিচ্ছু হয়নি বৌমা। যাও, গিয়ে রাতের রান্নাটা চাপাও। মালতী এই কথা শুনে রাগের মাথায় বলে বসল, আপনি এই কথা বলছেন? আপনি একটা মেয়ে হয়ে কিভাবে এই কথাটা বলতে পারলেন? না, আর না, আমি কাউকে ছাড়বো না। আমি এই পাপের শাস্তি না দেখে ছাড়বো না। আমার বাবাও জমিদার দেবনারায়ণ পাল। রমা দেখলেন এইবার ওদের বাড়ির উপরে কলঙ্ক লাগতে চলেছে। রমা ওর হাত ধরে টেনে নিয়ে গেলেন জমিদার রাধাকান্তর কাছে। তারপর মালতীর বলা কথাগুলো এক এক করে বলে গেলেন। সব কথা শুনে রাধাকান্ত গম্ভীর গলায় বললেন, তাই নাকি? তোর এত বড় সাহস? তাহলে তো তোকে আর বাঁচতে দেওয়া যায় না। এরপর জমিদার রাধাকান্ত মালতীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন দোতলার ওই শেষের ঘরটাতে। তারপর দরজা খুলে হঠাৎ এখানেই থেমে গেল বিশু কাকা। তারপর কেমন একটা বিরক্তি ও ভয় মেশানো গলায় বলল, যাও, বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, তোমরা এবার ফিরে যাও। এই কথা শুনে ওরা তিনজনেই হকচকিয়ে গেল। আরে তুমি থেমে গেলে কেন? তারপর তারপর কি হলো? আমি আর কিছুই জানি না, এবার তোমরা আসতে পারো। বিশু কাকা এক প্রকার জোর করেই ওদেরকে বার করে দিল। বাইরে বেরিয়ে ওরা দেখল সত্যিই অন্ধকার হয়ে এসেছে। তবে সেটা স্বাভাবিক অন্ধকার নয়, কালকের মতো মেঘ করেছে, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাহলে রাজীব, তুই কালকে সব সত্যি কথাই বলেছিলিস, তাই না? তোদের কি মনে হচ্ছিল আমি মিথ্যে কথা বলছি? এই বলে ওরা তিনজনেই হাঁটতে লাগলো। না, সেটা বলিনি। তবে রাজীব, একটা কথা কিন্তু আমি বলবো, তোর সাথে ঘটা ঘটনাটা যেমন সত্যি তেমন স্টেশনের ওই ঘটনাটাও সত্যি, যেটা আমি বলেছিলাম। তাছাড়া সব থেকে বড় প্রশ্ন থেকে যায় যে কালকের ওই লোকটা কে ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আমাদের এই সব প্রশ্নের উত্তর আছে বিশু কাকার কাছে। আমি এক এক করে সব প্রশ্ন জিজ্ঞেস করবো ভেবেছিলাম বিশু কাকাকে, কিন্তু হঠাৎ যে কি হলো বিশু কাকার, এমনভাবে আমাদের তাড়িয়ে দিল কেন কে জানে। ঠিক আছে, অত আর ভাবতে হবে না, যা হচ্ছে হতে থাকুক গে। ওসব ভেবে আর লাভ নেই। ভুলে যাস না যে আমরা এখানে ছুটি কাটাতে এসেছি। তাছাড়া তোদের যা প্রশ্ন, কাল যাওয়ার আগে ওই বিশু কাকার কাছে সব জেনে নিষ্ক্ষণ। প্রশ্ন আর কি, কাল রাতে শেষের ওই ঘরটায় যেই মেয়েটাকে আমি দেখেছিলাম
তার নাম মালতী, এবং তার সাথে জমিদার রাধাকান্ত যেই কাজ করেছেন তার কোনো ক্ষমা হয় না। কিন্তু মালতীর সাথে তার পর কি হলো তা তো জানা গেল না। হাঁটতে হাঁটতে ওরা এসে পৌঁছলো জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে ঢুকে দোতলায় গিয়ে বিমল বলল, এই চল হ্যারিকেনটা জ্বালিয়ে একটু ছাদে গিয়ে বসি, চল চল। বিমলের কথা মতো হ্যারিকেন জ্বালিয়ে ওরা তিনজনেই সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। ফাঁকা ছাদ, হালকা একটা হাওয়া দিচ্ছে, আশেপাশে ঘন কালো অন্ধকার। ওরা তিনজনে গিয়ে একটা পাশে বসে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে রইল। আচ্ছা, তোদের এই রাতের বেলা জঙ্গল কেমন লাগে? আরে আমার তো ভয় করে, কেমন একটা গা ছমছমে ব্যাপার আছে। দেখ, চারপাশে অন্ধকার, কোথাও কোনো মানুষ নেই, সবটা জুড়ে কেমন যেন একটা নিস্তব্ধতা আর হাহাকার ছড়িয়ে থাকে। তাহলেও মানে রাতের জঙ্গলে তো একটা অদ্ভুত মায়া রয়েছে, তাই না? ওরা দুজনে গল্প করলেও রাজীবের মন কাল রাতের সেই ঘটনাগুলোর কথা আবার ভাবছিল। হঠাৎ ছাদের দরজাটা দেওয়ালে এমন জোরে বাড়ি খেলো যে সেই আওয়াজে ওরা তিনজনেই চমকে গেল। পেছন ফিরে কমলেশ অবাক হয়ে বলল, ছাদের দরজাটা তো আমি বন্ধ করে এসেছিলাম, তাহলে খুলে গেল কি করে? হয়তো ছিটকিনি দিয়ে তো ভুলে গেছিলিস। তাছাড়া দেখছিসই তো মাঝে মাঝে ভালোই হাওয়া ছাড়ছে। হ্যাঁ, আকাশের যে অবস্থা, তাতে খানিক পরেই বৃষ্টি নামবে। এ চল, আমরা বরং নিচে নেমে যাই, চল। এই এত তাড়াতাড়ি নিচে নেমে যাবি? কি সুন্দর হাওয়া দিচ্ছে। আচ্ছা, এক কাজ কর না, তোরা যা, আমি আসছি একটু পরে, কেমন? হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তোর একা থাকতে ভয় করবে না? বিমল একটু হেসে উঠল। রাজীব আর কমলেশ সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ওরা চলে গেলে বিমল বসে বসে ভাবতে লাগলো, সত্যিই কি ওই শেষের ঘরটায় কোনো রহস্য আছে? রাজীব কি সত্যি ওই মেয়েটাকে, মানে ওই ওই যে, হ্যাঁ ওই কেন নাম, হ্যাঁ মালতীকে দেখেছিল? এদিকে কাল রাতে আমাদেরকে এই বাড়িতে নিয়ে আসা ওই লোকটাই বা কে ছিল? এসব ভেবেও কোনো উত্তর খুঁজে পেল না বিমল। এদিকে চারপাশে বয়ে চলা হাওয়াতে হঠাৎ করে কেমন যেন একটা আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে তার তীব্রতা বেড়েই চলেছে। সেই গন্ধে শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। আচমকা বিমল ওর কাঁধের কাছে তার একটা নিঃশ্বাসের স্পর্শ পেল। সেই স্পর্শে ওর গোটা শরীর কেঁপে উঠল। বিমল ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই ভয়ে দুপা পিছিয়ে গেল। ওর মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট আর্তনাদ। ওর হৃদস্পন্দন বেড়ে গেল। বিমল দেখলো ওর ঠিক মুখের পাশে রয়েছে একটা কাটা মাথা, যার চুলের মুঠি ধরে ওরই পাশে বসে রয়েছে কালকের সেই লোকটা। বিমল পাশ ফিরে ওই দৃশ্য দেখে ভয় পেয়ে যেতেই লোকটার মুখে ফুটে উঠল এক নারকীয় হাসি। কি হলো, ভয় পেলে নাকি বিমল বাবু? এই কথা বলে লোকটা আবার অট্ট হাসি হেসে উঠল। বিমল কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, কে কে তুমি? তোমরা তাহলে ওই ঘরের দরজা খুলেই ফেললে। এবার তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না, তোমরা সবাই মরবে। ফাঁকা অন্ধকার ছাদে নিজেদের মৃত্যুর কথা শুনে বিমল ভয় কাঁপতে লাগলো। বিমলের মনে পড়ে গেল কাল কমলেশের বলা কথাগুলো মিথ্যে ছিল না। বিমল বরাবরই একটু সাহসী গোছের ছেলে, কিন্তু চোখের সামনে একটা কাটা মাথা দেখে কে আর সাহস নিয়ে বসে থাকতে পারে? ভয় বিমল আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না। হ্যারিকেনটা হাতে নিয়ে ছুটে গেল দরজার কাছে, কিন্তু দরজা দিয়ে বের হওয়ার আগেই দরজাটা একটা শব্দ করে বন্ধ হয়ে গেল। বিমল ভয়ে চিৎকার করে ডাকলো, রাজীব, কমলেশ, তোরা কোথায়? বাঁচা আমাকে, বাঁচা! কিন্তু না, ওদের তরফ থেকে কোনো উত্তর এলো না। এতক্ষণ পেছন থেকে একটা চাপা গর্জন আসছিল, এবার সেটা চুপ হয়ে গেল। বিমল ভাবল এই লোকটা মনে হয় আর ছাদে নেই। বিমল ধীরে ধীরে পেছনে ফিরল, আর তৎক্ষণাৎ দেখতে পেল ওর মুখ বরাবর রয়েছে সেই লোকটার কাটা মাথা। তার জ্বলন্ত চোখ জোড়া যেন সাক্ষাৎ দুটো আগ্নেয়গিরি। তার মুখে লেগে থাকা নারকীয় হাসি। হৃদয়ের কম্পন রুখে দিতে দুবার ভাববে না। পিছন ফিরে ওই দৃশ্য দেখে বিমল ভয় বলে উঠল, কে তুমি? কি চাও? আর আমার পিছনে কেন পড়েছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তোকে মারতে চায়, তোদের সবাইকে মারতে চায়। এই বাড়িতে যে আসে সে আর কখনো বেঁচে ফেরে না।
ও সবাইকে মারবে, কাউকে ছাড়বে না। বিমল নিজের মনে ভাবল, লোকটা কার কথা বলছে? মালতী? কিন্তু আর ভাবার সময় পেল না। বিমল দেখল খানিক দূরে ওর পাশে যেখানে বসেছিল সেই মাথাহীন শরীরটা, ওটা এবার উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বিমলের দিকে এগিয়ে আসছে। মাথাহীন শরীরের কাটা জায়গা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। এদিকে ওর সামনে থাকা মাথাটা ভয়ানকভাবে হেসে চলেছে। আরে গবে না, থেমে যাও, থেমে যাও। এই রাজীব, কমলেশ, বাঁচাও আমাকে। এগোবে না, এগোবে না। বিমল ভয় কাঁপতে লাগলো। বুঝতে পারলো সাক্ষাৎ মৃত্যু ওর দিকে এগিয়ে আসছে। এখন পালাতে না পারলে আর এখান থেকে ফিরে যেতে পারবে না। এদিকে রাজীব আর কমলেশ নিচে নেমে রাজীবের ঘরে গিয়ে আরেকটা হ্যারিকেন ধরিয়ে বসলো। বুঝলি রাজীব, বিমলের সাথে কিছু ঘটেনি বলে ও এখনো অবধি আমাদের কথাগুলো বিশ্বাস করছে না। বিমল আসলে ছোট থেকেই একটু সাহসী ছিল। ও কোনোদিনই এসব কথাতে খুব একটা বিশ্বাস করতো না, তাই ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমার প্রশ্ন, মালতীর সাথে কি হলো তারপর? তোর কি মনে হয় রাজীব, মালতীর সাথে এক্স্যাক্টলি কি ঘটেছে? জানি না, তবে ওই ঘর নিয়ে যদি কথা হয় তাহলে আমার তো মনে হয় ওই ঘরেই ওকে হত্যা করা হয়েছিল। কমলেশ এবার দেওয়ালে টাঙানো জমিদার রাধাকান্ত রায়ের ছবির দিকে তাকিয়ে বলল, এই সেই জমিদার যে কিনা, ইস, মুখে বলতেও ঘৃণা হচ্ছে। কমলেশের কথা শুনে ওই ছবির দিকে তাকিয়ে থাকলো রাজীব। অন্ধকারের মধ্যে হ্যারিকেনের ওই মৃদু আলোতে ওরা দুজনেই চুপ করে ছবির দিকে তাকিয়েছিল। হঠাৎ একটা ঘটনায় ওরা দুজনেই চমকে উঠল। ওরা দেখল দেওয়ালে থাকা জমিদার রাধাকান্তের ছবি থেকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। ধীরে ধীরে চোখটা ওপরের দিকে দিতেই ওদের দুজনের মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ওরা দেখল জমিদার রাধাকান্তের চোখের জায়গা দুটো খালি, আর কে যেন সেখান থেকে চোখ দুটোকে খুবলে বের করে নিয়েছে, আর সেখান থেকেই রক্ত গড়িয়ে পড়ছে। রাজীব, এটা এটা কি করে হলো? একটু একটু আগে তো চোখ দুটো তার তার নিজের জায়গাতেই ছিল, আর এখন সেগুলো নেই। তাছাড়া ছবির ওপরে রক্ত কোথা থেকে এলো রাজীব? রাজীব, কিছু বল না, ছবির ওপরে রক্ত কোথা থেকে এলো? না, আমি কিছু বুঝতে পারছি না। কমলেশ অনুভব করলো কে যেন মিহি স্বরে হেসে উঠল। কমলেশ পেছন ফিরে তাকালো, দেখলো দেওয়ালে কার একটা কালো ছায়া পড়েছে। না, ওদের নয়, তৃতীয় কারো, সম্ভবত কোনো নারীর। তাই দেখে কমলেশ ভয় কাঁপতে লাগলো। তারপর রাজীবের গায়ে হাত দিয়ে বলল, রাজীব, ওই যে পেছনে দেখ, পেছনে দেখ। কমলেশের কথা মতো রাজীব পিছনে তাকালো, কিন্তু কিচ্ছু দেখতে পেল না। কই, কিছু তো নেই। আরে কিন্তু একটু আগেই আগের হাসিটা কমলেশ আবার শুনতে পেল। ওই শুনতে পেলি? হ্যাঁ, শুনতে পেলি? ঠিক এমন সময় ছাদের দিক থেকে বিমলের গলার আওয়াজ ভেসে এলো। হ্যাঁ, ওই তো বিমলের গলার আওয়াজ। কই, চল তো দেখি একবার, ও চিৎকার করলো কেন? এরপর রাজীব অন্ধকারের মধ্যে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলো। এদিকে কমলেশ ওর পেছন পেছন ছুটে গিয়ে একটা আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। শেষের ঘরটা থেকে কোনো এক নারী কণ্ঠের গুনগুন করে গান করার শব্দ ভেসে এলো। কমলেশের মনের মধ্যে এক চাপা উত্তেজনা তৈরি হলো। কমলেশ রাজীবের পেছন পেছন গেল না, উল্টে পিছন ফিরে ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো শেষের ঘরটার সামনে। তারপর দরজা খুলে ভেতরে তাকাতেই দেখল ঘরের মধ্যে কেউ নেই। কমলেশ ঘরের ভেতরে প্রবেশ করল। চারপাশে একরাশ কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। কমলেশ অনুভব করল হঠাৎ করে গোটা ঘর জুড়ে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে। সেই গন্ধে অদ্ভুত এক মাদকতা রয়েছে। নেশার মতো সেই গন্ধ আচ্ছন্ন করে নিতে চাইল কমলেশের মনকে। কমলেশ এদিক ওদিক দেখতে দেখতে পিছন ফিরে তাকালো, দেখলো ওর পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মেয়েটার গায়ে একটা বেগুনি রঙের শাড়ি পরা রয়েছে, আর তার মুখে সুন্দর করে ঘুমটা দেওয়া। গায়ের রং দুধের মতো ফর্সা, আর স্বভাবে কেমন
একটা লাজুক ভাব রয়েছে। কমলেশ বুঝতে পারল ঘরের মধ্যেকার এই সুন্দর মন মাতানো গন্ধের উৎস এই সুন্দরী মেয়ে। হ্যারিকেনের মৃদু হলুদ আলোতে যতটা দেখা যায় ততটা দেখে কমলেশ মুগ্ধ হয়ে গেল। কমলেশের মনে এখন অদ্ভুত এক আনন্দ গ্রাস করেছে। একটু আগের ওই ভয়টা যেন নিমেষের মধ্যে হারিয়ে গেছে। কমলেশ মিষ্টি স্বরে বলল, কে তুমি? মেয়েটি কিছু বলল না দেখে কমলেশ আবার জিজ্ঞাসা করল, তুমি কে? এই রাতের বেলা সুন্দর সাজে এই ঘরে কি করছো? কে তুমি? মেয়েটা আবারও কিছু বলল না, কেবল মিষ্টি করে হাসল। সেই হাসিতে এবার আর কমলেশ ভয় পেল না, বেশ শান্তি অনুভব করল। মেয়েটার চেহারা দেখে আর এই সাজ দেখে কমলেশের মনে কেমন একটা বাজে খেয়াল এলো। মেয়েটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করলো কমলেশের, কিন্তু কমলেশের কিছু করার আগেই মেয়েটা তার কোমল হাত দুটো তুলে কমলেশের গালে স্পর্শ করল। সেই কোমল স্পর্শে কমলেশের মন ভরে গেলেও অদ্ভুত ঠান্ডা লাগলো। মনে হলো যেন মেয়েটা এই হাত দুটো একটু আগে বরফের মধ্যে থেকে বার করে কমলেশের গালে ছোঁয়ালো। ঠান্ডায় ওর গাল দুটো অবশ হয়ে যেতে লাগলো। কমলেশ তবু কিছু বলল না। কমলেশ ওর মনে আসা ভাবনাকে সত্যি করতে উদ্যত হলো। কমলেশ ধীরে ধীরে নিজের হাত দুটো তুলে মেয়েটার মুখ থেকে ঘোমটা তুলে কোমল গালে স্পর্শ করল। তুলোর মতো নরম গাল দুটোতে কমলেশ যখন স্পর্শ করল তখন যে শিউরে ওঠা অনুভূতি দরকার ছিল তাও তার হলো না। তার জায়গায় এক ভয়াবহ ঘটনা ঘটে গেল। ঘোমটা তোলার সাথে সাথে কমলেশ দেখল মেয়েটার চোখের জায়গাটা ফাঁকা আর মুখের একটা পাশে অ্যাসিডে পোড়া। কপালের একটা পাশ থেতলে গেছে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে কমলেশের ঘোর কেটে গেল। ও ভয়ে কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যে একটু আগের সুন্দরী মেয়েটা পরিণত হয়ে গেল এক ভয়ানক নারী মূর্তিতে। এরপরেই মেয়েটার মুখে একটা চওড়া হাসি খেলে গেল। সেই নারী মূর্তি এবার ভয়ানক জোরে এক অট্ট হাসি হেসে উঠল। কমলেশ বুঝতে পারল রাজীব কালকে এই মেয়ের কথাই বলছিল। এর নামই তবে মালতী, যার কথা বিশু কাকা বলেছিল। এদিকে রাজীব সিঁড়ি দিয়ে উঠে যখন ছাদে পৌঁছলো তখন দেখলো দরজা বন্ধ রয়েছে। ওপাশ থেকে বিমল একভাবে বলে যাচ্ছে, এদিকে আসবে না, একদম এদিকে আসবে না, না 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 আসবে না, এদিকে আসবে না। এই এই বিমল, বিমল, কি কি হয়েছে? তুই কাকে না আসার কথা বলছিস? রাজীব, রাজীব তুই এসেছিস, তুই এসেছিস, এই তাড়াতাড়ি দরজা খোল ভাই, ভাই বাঁচা আমাকে। কমলেশ, কমলেশ কালকে সত্যি কথা বলেছিল, তুই তুই তাড়াতাড়ি দরজা খোল। রাজীব দরজাটা ধরে টান দিতে দিতে বলল, এই দরজাটা খুলছে না, তুই তুই ওপাশ থেকে চেষ্টা কর। বিমল আবারও চেষ্টা করলো কিন্তু দরজাটা খুলল না। লোকটা আবার ভয়ানকভাবে হেসে উঠল। বিমল দেখল মাথাহীন শরীরটা হাঁটতে হাঁটতে প্রায় ওর কাছে চলে এসেছে। ভাই, ভাই রাজীব, কমলেশের বলা সেই মাথাহীন লোকটা এখানে রয়েছে। ও আমার দিকে এগিয়ে আসছে, কিছু একটা কর, আমাকে বাঁচা রাজীব, আমাকে বাঁচা। আচ্ছা একটা কাজ কর বিমল, হ্যারিকেনটা তো রেখে গিয়েছিলাম, ওটাকে ছুঁড়ে মার ওর দিকে। শুনেছি ওরা নাকি আগুন থেকে দূরে থাকে। রাজীবের কথা মতো বিমল হ্যারিকেনটা ওপরে তুলে ছুঁড়ে মারল ওই মাথাহীন শরীরটার দিকে। হ্যারিকেনের কাঁচটা লোকটার গায়ে লেগে ভেঙে গেল, সেই সাথে আগুন লেগে গেল লোকটার গায়ে। লোকটা আগুনে পুড়ে যেতে লাগলো। এদিকে বিমলের সামনে শূন্যে ভাসমান অবস্থায় থাকা কাটা মাথাটা রাগে গর্জে উঠল। এই দৃশ্য দেখে ভয়ে বিমল কাঁপতে শুরু করেছে। ঠিক তখনই পেছন থেকে একটা হাত এসে পড়েছে ওর কাঁধে। বিমল চমকে পেছন ফিরে দেখল দরজা খুলে রাজীব এসে দাঁড়িয়েছে। বিমল যেন জীবন ফিরে পেল, কিন্তু ওই ভয়ানক দৃশ্য দেখে রাজীব কাঁপতে কাঁপতে বলল, তাদের নিচে চল, এখানে আর থাকা যাবে না। বিমল আর রাজীব দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তখনই পেছন থেকে রাগী গম্ভীর গলায় আওয়াজ ভেসে এলো, এবার তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না, তোমরা সবাই মরবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করো আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করো। কমলেশ দেখলো ঘরের মধ্যে উঠতে থাকা কালো বাদুরগুলো ওর দিকে ধেয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই এক এক করে বাদুরগুলো উড়ে এসে ওর শরীরে কামড় বসাতে লাগলো। রাজীব ওর নিজের হাত দুটো দিয়ে শত চেষ্টা করেও ওদের আটকাতে পারল না।
নরক থেকে উড়ে আসা রক্তচোষারা কমলেশের শরীর থেকে পরম তৃপ্তিতে রক্ত চুষে খেতে লাগলো। সেই যন্ত্রণায় কমলেশ ছটফট করতে লাগলো, আর দেখলো মালতী এবার পেছন ফিরে আয়নার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। আয়নাতে মালতীর সেই ভয়াবহ বিভৎস মুখ ফুটে উঠেছে। ভয়ে কমলেশ চোখ বন্ধ করে নিতে যাবে, তার আগেই কমলেশ দেখল একটা শব্দ করে আয়নার কাঁচটা ভেঙে গেল। কিন্তু কাঁচের টুকরোগুলো মেঝেতে পড়ার পরে বদলে উড়ে এসে লাগলো কমলেশের গায়ে, আর দুটো বিশাল কাঁচের টুকরো এসে লাগলো কমলেশের দু চোখে। রাজীব, রাজীব, এই বাড়িতে আর থাকা যাবে না। আর একটু হলেই আমার মৃত্যু নিশ্চিত ছিল। নেহাত হ্যারিকেনটা রেখে গিয়েছিলিস, ওটাতে পুড়ে মরেছে এই লোকটা। হ্যাঁ, আমিও দেখলাম। তাছাড়া মালতীর কথা তো বলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন সব বিশ্বাস করছি ভাই। ছুটি কাটাতে এসেছিলাম এই বাড়িতে, আর এখন কিনা প্রাণ নিয়ে টানাটানি পড়েছে ভাই। ভাই ভাই, কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর 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 এক মুহূর্তও এখানে নয়। এই চল, কমলেশকে নিয়ে বেরিয়ে পড়ি বাড়ি। এরপর ওরা দুজনেই সিঁড়ি দিয়ে নেমে রাজীবের ঘরে গেল, যেখানে কমলেশ বসেছিল। ঘরের মধ্যে ঢুকে ওরা দেখলো ঘর পুরো অন্ধকার। এই ফোনের ফ্ল্যাশটা জ্বালা না, আমারটা তো কাল রাতেই শেষ হয়ে গিয়েছে। বিমল ওর পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলো পুরো ঘর ফাঁকা। বিমল অবাক হয়ে বলল, কমলেশ আবার কোথায় গেল? এই ওর সাথে তো এই ঘরে বসেই কথা বলছিলাম, তাহলে গেল কোথায়? এরপর ফ্ল্যাশ লাইটটা জমিদার রাধাকান্তের ছবির ওপর পড়তেই ওরা দুজনে ভয়ে কেঁপে উঠল। দেখলো ছবির ওপরের কাঁচটা ভাঙা, আর তা থেকে কাঁচের টুকরো রাধাকান্তর গলায় নলির কাছে গেঁথে রয়েছে। সেখান থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ছে। চোখ দুটোর অবস্থা রাজীবের থেকেও খারাপ। বিমলের মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। কমলেশকে খুঁজে বের করতে হবে, তাড়াতাড়ি চল। বিমল, কমলেশ আবার ওই ঘরটায় যায়নি তো? সর্বনাশ! চল 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 চল, গিয়ে দেখি, তাড়াতাড়ি চল। ওরা দুজনে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে শেষের ঘরটার কাছে গিয়ে দেখলো দরজা খোলা রয়েছে। ওরা দুজনেই ঘরে ঢুকলো। এই এই মেঝেতে একবার লাইট মারতো, কি একটা পায়ে লেগে চ্যাটচ্যাট করছে। বিমল লাইট মেরে দেখতেই ওরা দুজনেই কেঁপে উঠল। ওরা দেখলো মেঝেতে টাটকা লাল রক্ত লেগে রয়েছে। রক্তের উৎস খুঁজতে বাঁদিকে তাকাতেই ওরা দুজনে আর্তনাদ করে উঠল। হাত থেকে ফোনটা পড়ে গেল। এরকম একটা ভয়ানক নারকীয় দৃশ্য ওরা দুজনে একসঙ্গে কখনো দেখেনি। ওরা দেখলো আয়নায় গায়ে হেলান দিয়ে রয়েছে কমলেশের স্ত্রী। ওর সারা গায়ে লাল লাল ফুটে রয়েছে, সেখান থেকে বিন্দু বিন্দু রক্ত গড়িয়ে পড়ছে। আর তার মাথার উপরে আয়নাতে রক্ত দিয়ে কাটা চিহ্ন আঁকা রয়েছে। তার পাশে কাঁচ দিয়ে পেছনের কাঠে গাঁথা রয়েছে দুটো কান, কমলেশের কান। কমলেশের এই ভয়ানক অবস্থা দেখে ভয় ও আতঙ্কে শিউরে উঠল। দুজনেরই চোখ দিয়ে জল বেরিয়ে এলো। ওরা চিৎকার করে ছুটে গেল কমলেশের কাছে, গলা ধরিয়ে ঝাঁকালো, কমলেশ! এই কমলেশ! কমলেশ! এই কমলেশ! কমলেশ! কিন্তু না, ওর মুখ থেকে আর সাড়া পাওয়া গেল না। ঠিক তখনই রাজীব ওর কানের কাছে মেয়েলি কণ্ঠে শুনতে পেল, তোর বন্ধু তো মরেছে, এইবার তোর পালা। মালতীর হাতটা রাজীবের গলা ধরে ফেলার আগেই রাজীব ওর হাতে একটা টান অনুভব করল। রাজীব পাশ ফিরে দেখল বিমল ওর হাত ধরে টানছে। কমলেশ মরেছে, এইবার যে আমাদের পালা। না 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 না, বাঁচতে চাইলে পালা এখান থেকে, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। এই বলে ওরা দুজনেই হন্তদন্ত হয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর সিঁড়ি দিয়ে নেমে নিচে যেতে লাগলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এত রাতে বাইরে কিছু পাওয়া যাবে না। বিশু কাকার বাড়ি চল, ওখান থেকে সকালে বাড়ি ফিরে যাবো। পেছন থেকে মালতীর গর্জন ভেসে এলো। ছুটতে ছুটতে রাজীব পেছন ফিরে দেখল একদল রক্তচোষা বাদুড় নিজেদের খাবারের উদ্দেশ্যে ছুটে আসছে। ওরা এই তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, দৌড়ো। হঠাৎ বিমল পা হড়কে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গেল। বিমলের মাথাটা নিচে লেগে কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। রাজীব দেখল রক্তচোষাগুলো কাছে চলে এসেছে। পালাতে না পারলে এরাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বিমল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, রাজীব, রাজীব, তুই জায়গা থেকে আর এক মুহূর্ত দেরি করিস না। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে বেরোতে পারবি তুই। তো পালা, পালা এখান থেকে, পালা। এ তুই কি বলছিস বিমল? আমি তোকে একা ছেড়ে কোথাও যাব না। আমি একজনকে হারিয়ে ফেলেছি রে, কিন্তু
তোকে আমি হারাতে পারবো না। তুই কেন বুঝতে পারছিস না রাজীব? পালা এখান থেকে, বলছি তো। রাজীব দেখল দু একটা বাদুড় এসে বিমলের শরীরে বসতে শুরু করেছে। রাজীব আর দেরি না করে বিমলের হাত ধরে টেনে তুলল। তারপর ওকে নিয়ে কোনো ক্রমে বাড়ির বাইরে গাছপালার পথ ধরে এগিয়ে যেতে লাগলো বিশু কাকার বাড়ির দিকে। খানিকটা যাওয়ার পর ওরা পেছনে ফিরে দেখল না, বাদুড়গুলো আর আসছে না, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে দিয়ে ওরা পৌঁছে গেল বিশু কাকার বাড়ি। তারপর দরজার সামনে গিয়ে কয়েকবার ডাকতেই বিশু আর কাকা দুজনে খুলে ওদের এই অবস্থায় দেখে ফেলল। তোমরা তোমরা ঠিক আছো? আসো আসো, ঘরে আসো। ভিজে গিয়েছো তো, দাঁড়াও একটা গামছা দিই। তোমরা হঠাৎ এত রাতে এখানে, কোনো সমস্যা হয়েছে? সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমরা, কিন্তু আমাদের আরেক বন্ধু কমলেশ, তাকে আমরা আর বাঁচাতে পারলাম না। এরপর রাজীব আর বিমল শুরু থেকে ওদের সাথে ঘটে চলা সবটা এক এক করে বিশুকে বলে গেল। সব শুনে বিশু কাকা বলল, তোমরা দুজন যে বেঁচে ফিরতে পেরেছো এটাই রক্ষে। আর সব নিয়ে ভেবো না। কাল সকালে শহরের জন্য রওনা দিয়ে দাও। কাকা, এখান থেকে যাওয়ার আগে কিছু প্রশ্নের উত্তর দাও তো, নইলে আমরা শহরে গিয়েও শান্তি পাবো না। কি প্রশ্ন? যে লোকটা আমাদের নিয়ে এসেছিল সে কে গো? আর মালতীর সাথে তার পরিচয় কি ছিল? যে লোকটা তোমাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছিল তার নাম শ্যামাপ্রসাদ। ওই যে শেষের ঘরটায় তোমরা ঢুকেছিলে, ওই ঘরে মালতীকে রেখে দিনের পর দিন অত্যাচার করে গিয়েছিলেন জমিদার রাধাকান্ত রায়। কোনোদিন ফুলদানি দিয়ে কপালে মেরে কপাল ফাটিয়ে দিয়েছেন, কখনো বা অ্যাসিড ঢেলে দিয়েছেন মুখের ওপর। অ্যাসিড লেগে পুড়ে গিয়েছিল মুখ। তাছাড়া তোমাদের তো আগেই বলেছি, জমিদার রাধাকান্ত এই ধরনের নারকীয় অত্যাচার করে বেশ আনন্দ পেতেন। তার শিকারকে মারার আগে যন্ত্রণা দিয়ে আনন্দ পেতেন তিনি। এমনকি একদিন গরম শিক নিয়ে মালতীর দুই চোখে গেঁথে দিয়েছিলেন। দেখছিলেন তার শিকার কতক্ষণ যন্ত্রণায় ছটফট করতে পারে। এইভাবেই আরো অনেক অত্যাচার করতে করতে ওই ঘরেই একদিন মালতীকে মেরে ফেললেন তিনি। কিন্তু মালতীকে যে দিনের পর দিন ওই ঘরে বন্দি রেখে অত্যাচার করে গেলেন আর অবশেষে ওকে মেরে ফেললেন, এই ঘটনার পর তার কোনো শাস্তি হয়নি? কেউ জানলে তবে তো শাস্তি হবে। মালতীর বাপের বাড়ি বা পাড়া প্রতিবেশী যখন মালতীর খোঁজ নিতেন, তখন তিনি বলতেন যে মালতী বিজয়ের সাথে শহরে থাকে। কিন্তু বিজয় জানতে চায়নি মালতীর কথা? যতদূর শুনেছি, বিজয় নিজেই একদিন বাবার সাথে ব্যবসা নিয়ে গন্ডগোল করে এই বাড়িতে আসা বন্ধ করে দেয়, আর জমিদার রাধাকান্ত সেটারই ফায়দা নেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, শ্যামাপ্রসাদ ছিল এই বাড়ির চাকর। সে জমিদার রাধাকান্তর এই অত্যাচারের কথা কোনোভাবে জানতে পারলে জমিদার রাধাকান্ত ওকে মেরে ওর শরীর থেকে গলা আলাদা করে দেয়। কিন্তু কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। জমিদার রাধাকান্ত এরকম বহু হত্যা করে বেঁচে গিয়েছেন, কিন্তু এইবার আর পারলেন না। মালতী মৃত্যুর পর ফিরে আসলো, তারপর রাধাকান্তকে হত্যা করলো। সবই তো বুঝলাম, কিন্তু কাকা, ওই প্রতিশোধ পূর্ণ হয়ে গেলে মালতী এখন ওই বাড়িতে আছে কেন? কে জানি, হয়তো এখনো ওর আত্মা মুক্তি পায়নি। তবে দিনের বেলা ওই বাড়িতে কিছু হতে দেখিনি আমি, তাই এখনো কোনো মতে বাড়ির দেখাশোনা করে যাচ্ছি। রাজীব, তুই বলেছিলিস ছুটি কাটাতে গেলে মন ভালো হয়ে যাবে, কিন্তু এখানে এসে যা হলো তাতে এই ঘটনা সারা জীবন আমার মনে থাকবে রে। আর এক বন্ধু হারানোর শোক আমাকে সারা জীবন বই নিয়ে বেড়াতে হবে। না 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 না, এখানে আর এক মুহূর্ত থাকবো না আমি। সকাল হলে প্রথম ট্রেনে ফিরে যাব, সকাল হলে প্রথম ট্রেনে ফিরে যাব রে। রাজীব আর কিছু বলল না। এরপর ওরা দুজনেই পরের দিনের ট্রেন ধরে বাড়ি ফিরে গিয়েছিল। এতক্ষণ আপনি শুনছিলেন সৌমেন সিংহ রায়ের কাহিনী শিমুলতলার বাগান বাড়ি।
আমাদের আজকের গল্পে গল্প পাঠিয়েছিল সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য, এবং অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, মৈনাক, সুপ্রজা, সায়ন্তন, নীল, তৃষা, বৃদ্ধি এবং রৌনক। সাউন্ড ডিজাইন শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায়, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই রইল। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।